আজ আমি নয়া উপনিবেশবাদ কী এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। নয়া উপনিবেশবাদ হলো একটা বিশিষ্ট অভিনব রূপ। বর্তমান পৃথিবীর কোথাও উপনিবেশিক সাম্রাজ্যের কোনো চিহ্ন নেই আমরা দেখতে পাই, তবে প্রকৃত অর্থে তা অবলুপ্ত হয়েছে কি না তাই নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। বড় বড় সম্পদশালী প্রভাবশালী দেশগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তারা ঋণদাতা হিসাবে কাজ করে, পরামর্শদাতা হিসাবে কাজ করে। এগুলোর পিছনে বলা যায় যে তারা যেসব দেশগুলোকে ঋণ দেয়, পরামর্শ দেয়, সুতরাং তারা সেই সব বড় বড় রাষ্ট্রগুলো সেই সব দুর্বল রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করে বলে মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া প্রভাবশালী হয়ে উঠেছিল এবং এখনও তার প্রভাব দেখা যায়। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদকেই বলা হয় নয়া উপনিবেশবাদ বা নিও কলোনিয়ালিজম। এই উপনিবেশবাদ ডলার সাম্রাজ্যবাদ নামেও পরিচিত। প্রসঙ্গত উল্লেখ্য যে নয়া উপনিবেশবাদ হলো এক নতুন আবরণে আবৃত ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ। সুতরাং এরা সরাসরি এখানে সাম্রাজ্য, দুর্বল রাষ্ট্রগুলোকে সাম্রাজ্য স্থাপন না করলেও তার পিছনে এরা শক্তিশালী রাষ্ট্রগুলো এই দুর্বল রাষ্ট্রগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করে তাকেই নয়া সাম্রাজ্যবাদ বলা হয়। এই নয়া সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলো হলো, এক, প্রথমেই বলা যায় যে তারা অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। বলশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলোকে কীভাবে? সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলি তাদের অর্থনৈতিক বিকাশের জন্য শিল্পোন্নত দেশ থেকে ঋণ গ্রহণ করে এবং এর ফলে তারা ঋণের জালে জড়িয়ে পড়ে। অর্থনৈতিক সাম্রাজ্যের পরিবর্তে নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলো এই নতুন রাষ্ট্রের যে রাষ্ট্রগুলো তাদের থেকে অর্থ ঋণ গ্রহণ করেছে সেই রাষ্ট্রগুলো যখন ঋণের জালে জড়িয়ে পড়ে তখন সবল রাষ্ট্রগুলো অর্থাৎ নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলো নতুন রাষ্ট্রগুলোর অর্থনৈতিক কাঠামো, পরিকল্পনা, আমদানি রপ্তানি শুল্কের হার ইত্যাদির উপর নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়। দ্বিতীয় কি? অদৃশ্য অর্থনৈতিক শোষণ। সরাসরি এই সমস্ত সবল রাষ্ট্রগুলো সরাসরি অর্থনৈতিক দিক থেকে শোষণ না করলেও তারা পরোক্ষে বা পিছনে তারা অদৃশ্যভাবে অর্থনৈতিক শোষণ চালিয়ে যায় এই দুর্বল রাষ্ট্রগুলো, অর্থাৎ যেসব রাষ্ট্রগুলো নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়েছে। ধনী দেশগুলোর বিভিন্ন বহুজাতিক বাণিজ্যিক সংস্থা আকর্ষণীয় লোভ দেখিয়ে অধীন রাষ্ট্রগুলোর ব্যবসা বাণিজ্যের উপর নিজেদের আধিপত্য বিস্তার করে। এখনও বহুজাতিক সংস্থাগুলো মূলধন, প্রযুক্তিগত কৌশল ইত্যাদি প্রয়োগের মাধ্যমে অধীন রাষ্ট্রগুলোর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। এর ফলে নতুন রাষ্ট্রগুলো যেগুলো সদ্য স্বাধীনতা প্রাপ্ত হয়েছে তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেখা যায় না, তাদের সেখানে অর্থনৈতিক অধীনতাই প্রাধান্য পায়। তৃতীয় কি? শাসন ব্যবস্থায় প্রভাব বিস্তার। নয়া উপনিবেশবাদের অন্য একটা বড় বৈশিষ্ট্য হলো তারা সেই দেশের সবল রাষ্ট্রগুলো সেই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সবল রাষ্ট্র কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রকে ঋণ দিয়েছে সেই রাষ্ট্রগুলোর উপর, দুর্বল রাষ্ট্রগুলোর উপর কোনো ক্ষেত্রে বল প্রয়োগ করে অথবা নাশকতামূলক কার্যকলাপের দ্বারা তারা কি করে? এই
প্রভাবশালী রাষ্ট্রগুলো সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোতে এমন এক ধরনের সরকার স্থাপন করতে উদ্যোগী হয় যারা তাদের অনুগত থাকবে এবং তাদের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। অর্থাৎ তারা সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলিকে কূটনৈতিক ও সামরিক সাহায্য দিয়ে ও তাদের বৈদেশিক নীতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করে, বাস্তব ক্ষেত্রে দেখা যায় সেই সব সদ্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলো তাদের শক্তিশালী রাষ্ট্রগুলোর তাবেদারি রাষ্ট্রেই পরিণত হয়। চতুর্থত কি? শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ। অনুন্নত রাষ্ট্রগুলিকে দুর্বল বা যে রাষ্ট্রগুলো নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়েছে সেই রাষ্ট্রগুলি শাসক গোষ্ঠীকে সবল রাষ্ট্রগুলো প্রভাবিত করতে চেষ্টা করে। এমনকি সেই সব দেশের প্রশাসনেও এরা গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন পদে এরা কোন ব্যবস্থা নেওয়া হবে সেই সব ক্ষেত্রেও এরা নাক গলায়, অর্থাৎ এরা প্রভাবিত করার চেষ্টা করে। অনুন্নত দেশের প্রতিভাবান ছাত্রছাত্রীদের নিজ নিজ দেশে উচ্চশিক্ষার ব্যবস্থা করে শিল্পোন্নত দেশগুলোর প্রতি তাদের আকৃষ্ট করার চেষ্টা করে, অর্থাৎ প্রতিভাবান ছাত্রছাত্রীদের, এবং তাদের দৃষ্টিভঙ্গি ও মানসিকতাকে প্রভাবিত করে সেই অনুন্নত দেশের উপর দুর্বল বা অনুন্নত দেশের উপর সবল রাষ্ট্রগুলো কর্তৃত্ব বজায় রাখে। পঞ্চমত, কেউ কেউ এই সাম্রাজ্যবাদকে মুখোশে ঢাকা সাম্রাজ্যবাদ বলেছে, কারণ এই ধরনের উপনিবেশবাদে সরাসরি সাম্রাজ্য স্থাপন করা হয় না। বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, সমরাস্ত্র সরবরাহ, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সাহায্যদানের মাধ্যমে সাম্রাজ্যবাদী দেশগুলো অনুন্নত দেশগুলোকে সুকৌশলে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। তাই বলা হয়েছে যে একে কেউ কেউ পণ্ডিতেরা মুখোশে ঢাকা সাম্রাজ্যবাদ বলে অভিহিত করে। এছাড়া এটা বিনিয়োগের ক্ষেত্রেও সম্প্রসারণ হয় দেখা যায়। সেটা কি? নয়া উপনিবেশবাদের অপর বৈশিষ্ট্য হলো বিনিয়োগ বৃদ্ধি। এশিয়া ও আফ্রিকার দেশগুলো স্বাধীন হওয়ার পরেও তাদের অর্থনীতিতে বিদেশি পুঁজির বিনিয়োগ অব্যাহত থাকে এবং তার ফলে সেই সব দেশের জাতীয় সম্পদের এক বৃহৎ অংশ বিদেশিদের নিয়ন্ত্রণ বা শক্তিশালী রাষ্ট্রগুলির নিয়ন্ত্রণাধীনে থেকে যায়। চীন ও রাশিয়ার হাত ধরে বাজার অর্থনীতি প্রবর্তিত হলেও পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র এর মূল নিয়ন্ত্রকে পরিণত হয়। সুতরাং তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোর উপর বাজার অর্থনীতি সমস্ত কিছুরই বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র করায়ত্ত করে। ফলে সেখানে বাজার অর্থনীতিতে দুর্বল রাষ্ট্রগুলির জায়গায় সবল রাষ্ট্রগুলো একাধিপত্য স্থাপন করে। এছাড়া সামরিক জোট গঠন ও নিয়ন্ত্রণ করে। নয়া উপনিবেশিক নীতিকে কার্যকর করার জন্য সামরিক জোট গঠন ও চুক্তির আশ্রয় নেওয়া হয়। সামরিক জোট ও চুক্তির মাধ্যমে দুর্বল রাষ্ট্রগুলোর সামরিক ও বৈদেশিক নিয়ন্ত্রণ করা সহজ হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো তথাকথিত শক্তিশালী দেশগুলো সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর ওপর, অর্থাৎ দুর্বল দেশগুলোর ওপর এই ধরনের নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করে এবং তারা নিয়ন্ত্রণও করে চলেছে। সুতরাং সবশেষে বলা যেতে পারে যে নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে ঔপনিবেশিক দেশগুলো নিত্য নতুন কৌশল অবলম্বন করে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোর ওপর তাদের কর্তৃত্ব বজায় রেখেছে। আনুষ্ঠানিকভাবে না হলেও পিছনে তাদের কর্তৃত্ব পুরোপুরি বজায় রয়েছে। সুতরাং
মানে উপনিবেশবাদের অবসান ঘোষিত হলেও তা পুরোপুরি বিলুপ্ত হয়নি। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।